পাশাপাশি আমি আর দিশা এক বিছানায় শুয়ে আছি। ভাবতেই অবাক লাগছে, আজ আমার ব্যাচেলার লাইফের ইতি ঘটে গেল। আমি এখন একটা বিবাহিত পুরুষ, সরি বিবাহিত পিচ্চি ছেলে। ইস, আম্মু আব্বু কেন যে এত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিল কে জানে। মাত্র তো 10ম শ্রেণীতে উঠলাম, আর আমার বউ তো আমার থেকেও পিচ্ছি, মানে বাচ্চা। সবে মাত্র জেএসসি পাশ করে 9ম শ্রেণীতে উঠল। যাক, বিয়েটা হয়েছে ভালোই হয়েছে। এই শীতের সময় তো কাউকে জড়িয়ে ধরে আরামে ঘুমাতে পারবো। আরে মনে মনে কথা বলতে গিয়ে তো আমি আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি। আমি হলাম বাবা মায়ের একমাত্র আদরের বাদরের ছেলে আবির মাহমুদ। আর আমার পাশে যে শুয়ে আছে, মানে আমার বউ দিশা, সেও তার মা বাবার মানে আমার চাচা চাচির একমাত্র মেয়ে। সত্যি বলতে সে আমার চাচাতো বোন। আমরা এক বাসাতেই থাকি। আজকে আমাদের বিয়ে হয়েছে। কি এত কম বয়সে আমার বিয়ে কেন দিল সেটাই ভাবছেন তো? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। আম্মু, আমি ছাদে যাচ্ছি, কবুতরগুলো দেখে আসি। যাচ্ছিস ভালো কথা, কিন্তু যে কবুতর দেখতে যাচ্ছিস ওই কবুতর মামার বাড়ি গেছে। মানে কি কি কি- কি বলতে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আহারে ছোট্ট খোকা কিছুই বোঝে না। বোঝার মতো কিছু বললে তো বুঝতো। আমি বললাম ছাদে যাচ্ছি কবুতর দেখতে, আর তুমি বলছো আমার কবুতর নাকি মামার বাড়ি গেছে। আমি তো ঠিকই বললাম, দিশা মামার বাড়ি গেছে। আমি তো মায়ের কথা শুনে একটা দীর্ঘশ্বাস নিলাম। হ্যাঁ, যাক বাবা, আম্মু কিচ্ছু বুঝতে পারিনি। আমি যে পাশের বাড়ির সকিনাকে লাইন মারছি, আম্মু সেটা টের পাইনি। ভেবেছে ওই জল্লাদনি দিশাকে দেখতে ছাদে যাচ্ছি। ওয়েট ওয়েট, আম্মু দিশার কথা বললো কেন? এর মানে আম্মু কি আমাকে আর দিশাকে নিয়ে? না না, এ আমি কি ভাবছি, দিশা তো আমার চাচাতো বোন। আগে ঢিলটা ছুঁড়ে দেখি বিছানায় লাগে কিনা। আম্মু, তুমি দিশার কথা কেন বললে? আমি কি কিছু বুঝি না নাকি? তুই যে সবসময় দিশার পেছনে আটার মতো লেগে থাকিস, সেটা কি আমাদের চোখে পড়ে না? তার মানে আমি ঠিক যেটা ভেবেছি সেটাই। আম্মু আমাকে আর দিশাকে নিয়ে সন্দেহ করে। আমি তো ভাবি আম্মু আমাকে আর দিশাকে দেখে এত হাসে কেন। আম্মু ভাবে আমি দিশাকে পছন্দ করি। ধুর, আমি 5G পোলা হয়ে এটা বুঝতে এত লেট করলাম। এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না। এবার আমার বদলা নেওয়ার পালা। এবার বুঝবে মামুনি থুক্কু ছুটকি আবির কি জিনিস। মুখে আঙ্গুল দিয়ে ফ্যানের দিকে তাকিয়ে ভাবছি। কি রে, এত কি ভাবছিস? ছাদে যাবি না? না আম্মু, কিছু না। আমার কবুতরই যখন নেই তখন ছাদে গিয়ে কি করব বলো? দেখো এবার আবির কি কি করে। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই। জি আম্মু, আমি দিশাকে অনেক লাভ করি। শুধু আমি না, সেও আমাকে অনেক লাভ করে। তো ছুটলাম নিশানায় লাগলেই কেল্লা ফতে। আলহামদুলিল্লাহ, এতদিনে আমার মনের আশা পূরণ হলো। যা বাবা, আম্মু তো দেখছি খুশিতে পাগল হয়ে গেছে। কিন্তু কেন? আমি তো খুশি হওয়ার মতো কোনো সত্য কথা বলিনি। বিকালে আমি মনের সুখে টিকটক ভিডিও বানালাম। রাতে দেখি বাসায় আমার রিলেটিভরা বসে আড্ডা দিচ্ছে। তারা আমাকে দেখে হাসাহাসি শুরু করলো। মনে হয় আমি কোনো জোকার। যবে থেকে তুমি সকিনার বড় বোন ঝরিনার সাথে প্রেম করতা তখন থেকে ঠেলা সামলাও। আর আসবা আমার বয়স নিয়ে কথা বলতে। আমার কথা শুনে তো সবাই চুপ। আর ভাইয়ের বউ মিলি ভাবি তো সেই ডাইনি চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আমি গুনগুন করতে করতে আমার রুমে চলে এলাম। রুমে এসে তো সেই মাপের একটা শক খাইলাম। ভালোভাবে একটু রুমের চারদিকে তাকিয়ে নিলাম। না এটা তো আমার রুমই, কিন্তু এত সুন্দরভাবে গোছানো কেন? মনে হয় আজ বাসায় পার্টি হবে, তাই আম্মু রুমটা গুছিয়ে রেখে গেছে। আমি ফ্রেশ হয়ে ফোনটা বের করে যেই টিকটক ভিডিওগুলো বানাচ্ছি বিকেলে সেইগুলো দেখছিলাম। বাহ, বেশ ভালোই তো হয়েছে। এবার এইগুলো দিয়ে সকিনাকে প্রপোজ করব। এর আগে 25 বার এই টিকটক ভিডিও দেখিয়ে প্রপোজ করছি।
আরও 25 বার করব, মানলে মানবে, না হলে বলে দিব আমিও তো ছেঁচড়া না। বীর, এই নে, এগুলা পরে নে। কি এইগুলা? শেরওয়ানি আছে। আমি এগুলা পরে কি করব? এগুলো তো বিয়ের সময় বরেরা পরে। আমি কি জানি না, আর তোর বিয়ে, তাই তো তোকে এসব পড়তে বলছি। বিয়ে, তাও আবার আমার মতো পিচ্ছি ছেলের? হাউ ফানি। তুই পিচ্ছি? এখন বিয়া দিলে কাল বাদ পরশু 2-3 বার বাচ্চার বাপ হয়ে যাবি, আর বলিস কিনা পিচ্ছি। ধর নে, তাড়াতাড়ি পরে বাইরে আয়, তোর জন্য কাজী সাহেব অপেক্ষা করছে। বাবা, তোমার মাথা ঠিক আছে তো? কী সব পাগলের মতো কথা বলছো? যা বলছি তাই কর, এগুলো পরে নে। আজ তোর আর দিশার বিয়ে। আমার আর দিশার বিয়ে মানে? অন্য কাউকে আশা করছিলি নাকি? আমি এই বিয়ে করতে পারবো না। ওকে, আমি তোর 25,000 টাকার ফলোয়ারের ফেবো আইডি হ্যাক করার ব্যবস্থা করছি। এই না না, আমি রাজি, আমি বিয়ে করতে রাজি। অতঃপর আমার আর দিশার বিয়েটা হয়ে গেল। ভাবছিলাম কি আর হলো কি, ভাবছিলাম দিশাকে সবার কাছে ঝাড়ি শোনাবো, কিন্তু তা আর হলো কই। যাই হোক, বউটা আমার হেব্বি সুন্দর আছে। স্কুলে অনেক ছেলে তাকে লাইন মারার চেষ্টা করে, কিন্তু মোর পিচ্চি বউ কাউকে পাত্তা দেয় না। শুনলেন তো আমার সিঙ্গেল লাইফের বলিদানের কথা। এখন বাস্তবে আসুন। আমার পিচ্চি বউটাকে মায়েরই পরীর লাহান লাগতেছে। নীল বেনারসিতে একদম নীল পরী লাগছে। যদিও পরী কখনো দেখা হয়নি, কিন্তু লোকের মুখে অনেক শুনেছি পরী দেখতে অনেক সুন্দর হয়। ডিম লাইটের আলোয় তার সাদা মুখখানি দেখে আমার মনের ভিতর কেমন জানি করছে। না, এবার বাচ্চা বউটার সাথে একটু কথা বলতে হবে। আজকে যে শীত পড়েছে, মনে হয় না শুধু কম্বল দিয়ে ঠান্ডা মিটবে। বউ, দিশা। কি হলো? কি এত চিল্লানি দিচ্ছিস কেন? আমি কি কানে শুনতে পাই না? এ কি তুই আমাকে তুই করে বলছিস কেন? নিজের স্বামীকে কেউ তুই করে কথা বলে? দেখ আবির, এমনিতেই তোর উপর আমার মেজাজ খারাপ হয়ে আছে, তার উপর তুই এখন উল্টাপাল্টা কথা বলছিস। আমি কিন্তু তোকে কখন কি করে ফেলবো নিজেও জানি না। সো বকর বকর না করে ঘুমিয়ে পড়। এভাবে কেন বলছিস? আর ভুলে যাস না, আজ আমাদের বাসর রাত। বাসর রাত মানে কি বলতে চাইছিস তুই? মানেটা নিশ্চয়ই তোকে বোঝাতে হবে না। এই তুই এত কাছাকাছি এলি কেন? সর বলছি, নইলে কিন্তু ভালো হবে না। তুই এই শীতের রাতে এত ঘামছিস কেন পাগলি? আরে আমি তো এমনি একটু মজা করলাম। শয়তান, বিলাই, সজারু, তেলাপোকা, বাদর, হনুমান। আরে আরে, এইভাবে মারলে তো আমি মরে যাব। আর আমি এত তাড়াতাড়ি মরলে তো তুই বিধবা হয়ে যাবি। আমার কথা শুনে দিশা মারা বন্ধ করে দিল। আমি তাকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে এলাম। আমার গরম নিঃশ্বাস তার ঠান্ডা কপালে গিয়ে পড়ছে। দিশা কোনো কথা বলছে না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি তার সাথে তাল মিলিয়ে তার চোখের দিকে তাকাতেই লাগলাম। কাজল কালো দুটো চোখ, অনেক সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তার চোখের দিকে তাকিয়ে আমার কেমন একটা অনুভূতি হলো, বুঝতে পারলাম না। আবির, আমায় ছাড়, আমার ঘুম আসছে। থাক না এমনভাবে। দেখ, আমরা এখনো ছোট, এইসবের এখনো অনেক সময় পড়ে আছে, প্লিজ ছাড়। প্রমিস, তোর অনুমতি ছাড়া কখনো তোর সাথে কোনো কিছু করব না। কিন্তু আমি তোকে ঠিক এমনভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাব। কেন? আমাকে জড়িয়ে না ধরলে তোর ঘুম আসবে না? আমি কি সেটা বলেছি? ওকে। জানি না, বাট তোকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে যাব। দিশা জানে আবিরের সাথে বেশি প্যাচাল পেরে লাভ নেই। বাট একটা কথা মাথায় রাখবি, ভুলেও মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা আনবি না। ঠিক আছে। যাক বাবা, ডাইনিটা অবশেষে রাজি হয়ে গেল। এবার আরামে ঘুমানো যাবে। এই বিয়েটা করে তাহলে লাভই হলো। শীতের সময় গরম থাকার ফ্রি ব্যবস্থা হয়ে গেল। কিন্তু ডাইনিটাকে জড়িয়ে ধরে আছি তো আমার ভিতরে এমন কেন হচ্ছে? কেমন যেন লাগছে। খারাপও না, আবার ভালো লাগছে, এমনটাও বলতে পারবো না। ওই কুত্তা, এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস কেন? আমাকে তোর কোলবালিশ মনে হয়? কোলবালিশই তো। ওই কি বললি?
আরে আমি বলছি তোর শরীরটা না খুবই নরম, একেবারে তুলোর মতো। লুচ্চা। কিছু বললি? ওই না তো। কটকটি। ওই তুই আমাকে কি বললি রে? কই, আমি আবার তোকে কি বললাম? আচ্ছা এবার ঘুমা। ঘুমাবই তো। আজ কতদিনের স্বপ্ন পূরণ হলো, কত রাত স্বপ্ন দেখছি বউকে জড়িয়ে শীতের রাতে ঘুমাবো। আর কিছু দেখিসনি? দেখেছি, কিন্তু তোকে সেগুলো বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ তুই এখনো বাচ্চা। আর তুই কি তুই তো একটা পিচ্চি ছেলে। দেখবি এই পিচ্চি ছেলে কি কি করতে পারে। তুই আগে আমাকে কি প্রমিস করলি মনে নেই? এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? ভুলবো কেন? আমি তো এমনি তোকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কেন? তুই কেন আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরবি? হ্যাঁ, আমি কি তোর কোল বালিশ যে আমাকে এইভাবে জড়িয়ে ধরবি? আরে কুল কুল, এত চেতে যাচ্ছিস কেন? আজ তো অনেক ঠান্ডা, তাই একটু গরম থাকার জন্য তোকে জড়িয়ে ধরলাম। তুই যে কত বড় লুচ্চা সেটা আমি খুব ভালো করেই জানি। মানেটা কি? তুই কি মিন করতে চাইছিস? হ্যাঁ কিছু না, আর আজারা পেঁচাল বাদ দিয়ে ঘুমা, আমার অনেক ঘুম পাচ্ছে। ওকে বউ, গুড নাইট। আর কথা বাড়ালাম না, দিশাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আগে কখনো কোনো মেয়েকে এইভাবে জড়িয়ে ধরিনি। দিশাকে জড়িয়ে ধরার পর অজানা একটা অনুভূতি হলো আমার, বেশ ভালোই লাগছিল। দিশা আমার বুকের বাঁ দিকে মাথা রেখে শুয়ে আছে। আজ নিজেকে বড় মানুষ মনে হচ্ছে। ঘুম ভাঙলো আবছা কুয়াশা ভরা সকালে। ঘুম ভেঙে যখনই নিজের জ্ঞানে ফিরি, তখনই অনুভব করি কেউ অনেক শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি আমার মাথাটা বাঁ দিকে ঘোরালাম। মাথাটা ঘোরাতেই আমার ঠোঁট দুটো গিয়ে পড়ে দিশার কপালে। আমি কিসটা নিজের ইচ্ছে না করলেও আমার ভেতর অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। ফার্স্ট টাইম কোনো মেয়েকে নিজের ঠোঁটের ছোঁয়া দিলাম। না, আর ঘুমিয়ে থাকলে হবে না, আজ আবার একটা খেলা আছে। আমি বিছানা থেকে উঠতে গেলাম, কিন্তু পারলাম না, কারণ দিশা আমাকে জড়িয়ে ধরে আছে। অনেক চেষ্টা করলাম নিজেকে ছাড়ানোর, কিন্তু শেষমেশ ব্যর্থ, তাই আবার ঘুমিয়ে পড়লাম। ওই আবির, ওঠ, অনেক বেলা হয়েছে। ওই কি হ্যাঁ ওঠ বলছি, সবাই তোর জন্য নিচে অপেক্ষা করছে। এই যা তো, আমাকে ঘুমাতে দে। দাঁড়া, দেখাচ্ছি মজা। দিশা মনে হয় চলে গেছে। যাক, আরামে একটু ঘুমিয়ে নিই। কিন্তু সেটা আর হলো না। কানের কাছে মশা গান গাইতে লাগলো। আমি চোখ খুলে দেখি দিশা আমার কান বরাবর ফোনে মশার গুনগুন শব্দের টোনটা বাজাচ্ছে। কি চান্দু, ঘুম থেকে উঠবা না? তোকে তো আমি। দিশাকে হ্যাচকে টান দিয়ে বিছানায় ফেলে দিলাম। ওই হারামি, ছাড় বলছি। দাঁড়া, আমার ঘুমের 12টা বাজানো, এবার ঠেলা সামলা। আমি আমার ঠান্ডা হাতটা দিশার গলায় রাখলাম। আম্মু। কি, কেমন লাগলো? তোকে তো আমি পরে দেখে নিব। 3 মাস পর? আরে দোস্ত, কি কথা বলে ফেল। ইদানিং আমি দেখছি তোর চাচাতো বোন দিশা আমাদের পাড়ার বড় ভাই জনির সাথে ঘুরে বেড়াচ্ছে। জনি মানে ওই বখাটে ছেলেটা? তুই যাকে ভেবেছিস সেই। কিন্তু তার সাথে দিশা কেন ঘুরবে? দোস্ত, সত্যি কথা বলতে দিশা তার সাথে প্রেম করে। প্রেম করে মানে? আমার বন্ধুরা এখনো জানে না দিশা আমার বউ। আসলে আমাদের পরিবার ছাড়া এই বিষয়টা কেউ জানে না। দোস্ত, প্রেম করে তো মানা নেই, কিন্তু তোর বোন যার সাথে প্রেম করছে সে তো একটা প্লে বয়। সেটা কম বেশি আমিও জানি। আচ্ছা দোস্ত, ওসব কথা বাদ দে, চল খেলতে চাই। সাকিবের কথা শুনে বুকটা কেমন ধুপ করে উঠল। দিশা কেন কারোর সাথে প্রেম করতে যাবে? তার বিয়ে হয়ে গেছে না, ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে। তাই তো বলি, আজকাল দিশা কেন আমার থেকে দূরে দূরে থাকে। খেলা শেষ করে একেবারে সন্ধ্যায় বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে চলে এলাম। এসে দেখি বিছানায় বই রেখে খুব মনোযোগ দিয়ে ফোন টিপছে। ওই বই সামনে রেখে
ফোন টিপছিস কেন? আমার ফোন আমি যখন মন তখন টিপব, তাতে তোর কি? আমার কি মানে? ভুলে যাস না আমি তোর স্বামী আর তুই আমার বউ। আইসে রে স্বামী, আমি তোকে স্বামী হিসেবে মানি না। মানিস না বললেই হলো? সব কিছুতেই ছাড় দিই বলে ভাবিস না তোর যা ইচ্ছে তুই তাই করে বেড়াবি। এই আমি কি করে বেড়াচ্ছি? হ্যাঁ, আমি তোর মতো আজ এর গাছের ফল কাল ওর গাছের ফল চুরি করে বেড়াচ্ছি না, ওকে? সব বুঝে শুনে কথা বলবি। দেখ দিশা, বেশি বাড়াবাড়ি করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি আবার কি বাড়াবাড়ি করলাম? জনিকে সোজাভাবে প্রশ্ন করলাম। কি হলো, চুপ হয়ে আছিস কেন? বল জনিকে, তার সাথে তুই কোথায় ঘুরে বেরিয়েছিস? জনিকে আমি ভালোবাসি, সে আমার বিএফ। ভালোবাসিস মানে? ছাড় আবির, আমার লাগছে। সরি আমি দেখ দিশা, তুই একটা বিবাহিতা মেয়ে, এসব তোকে মানায় না। আর তুই কি আমাদের পরিবারের কথা ভেবেছিস? তো কি হয়েছে? আমি কি বলেছিলাম আম্মু আব্বু যে আমার বিয়ে দাও? ওকে, তোর যা ইচ্ছে তুই তাই কর। কথাটা বলে চলে এলাম ছাদে। যদিও ছাদে অনেক শীত পড়ছে, কিন্তু মাথাটা অনেক গিম হয়ে আছে। মনে হচ্ছে শালা ওই ছেলেটাকে মেরে পুকুরের মাছকে খাওয়াই। খুব রাগ হচ্ছে, প্রেম করা হচ্ছে না। জানিস, তোর কথা ভেবে আমি মেয়েদের টাঙ্কি মারা ছেড়ে দিয়েছি। কত কি ভেবে রেখেছি তোকে নিয়ে। স্কুলে কোনো মেয়ের সাথে কথা বলি না, শুধুমাত্র তুই আমার বউ বলে। আর তুই কি না আমার কথা না ভেবেই প্রেম করা? আমারই ভুল হয়েছে। আজ যদি আর 5টা স্বামীর মতো নিজের অধিকারটা বুঝে নিতাম, তাহলে এত কিছু হতো না। আচ্ছা, প্রেম করছিস কর, যখন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হবি তখন বুঝবি। তখন আমার কথা মনে হবে। একা একা নিজের রাগটা কমানোর চেষ্টা করছি। রাত প্রায় 9টা, রুমে চলে আসলাম। রুমে এসে দেখি খাটে 2টা কম্বল, বিছানায় 2টা কম্বল। কেন? একটা তোর একটা আমার। এর আগে তো আমরা এক কম্বলের নিচেই থাকতাম। জনি আমাকে বলেছিল আমি যাতে তোর সাথে মানিয়ে চলি কিছুদিন, যতদিন না সে আমাকে বিয়ে করবে। মানে অভিনয় করছি? আর কিসের অভিনয়? তোর মতো একটা বাচ্চা মেয়ে এসব করলি কি করে? এত বুদ্ধি এলো কি করে তোর মাথায়? আমি ছাড় বলছি, আমার হাতে লাগছে। অনেক ছাড় দিয়েছি, আর না। তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি? বুঝিস না আমার সবটা জুড়ে শুধু তুই? আবির, ভালো হচ্ছে না কিন্তু। আমি যদি জনিকে বলি তুই আমার সাথে এমন করেছিস, তাহলে সে কিন্তু তোকে ছাড়বে না। কি করবে আমার? হ্যাঁ, আজ দেখাবো এই আবির কি জিনিস। অনেকবার বেড়েছিস তাই না? দেখ এবার আমি কি করি। দিশাকে কোলে করে বিছানায় ফেলে দিলাম। এবার বুঝবি আমি তোর কে। দেখ আবির, আমি কিন্তু চিৎকার করব। হা হা হা, কর, সমস্যা নাই। আর চিৎকার করে কি বলবি তুই? প্লিজ আবির, ছেড়ে দে আমায়। তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ। আর কোনো কথা বলতে দিলাম না। আমার ঠোঁট দিশার ঠোঁটে মিলিয়ে দিলাম। প্রায় 3 মিনিট পর ছাড়লাম। প্লিজ আবির, এমন করিস না প্লিজ। দিশা কাঁদতে কাঁদতে কথাটা বলল। দিশার চোখের পানি দেখে ছেড়ে দিলাম। তার চোখে পানি দেখে নিজেকে অমানুষ মনে হচ্ছিল। অনেক মায়া লাগছিল তাকে দেখে। সরি, মাথা ঠিক ছিল না। দিশা দেওয়ালে হেলান দিয়ে হাঁটু জড়ো করে হাঁটুতে মাথা দিয়ে বসে আছে। সরি বললাম তো। দিশা আমার কথার উত্তর না দিয়ে বসা দেখে উঠে চুপচাপ খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ল। আমিও আর কথা না বাড়িয়ে খাটের অন্য পাশে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি দিশা আমার পাশে নাই। এটা কি হলো? সে তো কখনো আমার আগে ঘুম থেকে উঠে না। যাকগে, আমি মুখটা ধুয়ে দিই, আজকে আবার পড়তে যেতে হবে। মুখ ধুয়ে ঘাড়ে ব্যাগ নিয়ে চলে এলাম স্যারের বাড়িতে। পড়া শেষ করে আবার বাসায় চলে আসলাম। বাসায় আসতে দেখি সবাই কেমন করে যেন আমার দিকে চেয়ে আছে। ভালোভাবে খেয়াল করে দেখি আব্বুর হাতে একটা বেতের লাঠি আর চাচির পিছনে দিশা দাঁড়িয়ে আছে। আবার চোখে জলও দেখতে পাচ্ছি। পড়া শেষ করে আবার বাসায় চলে আসলাম। বাসায় আসতেই দেখি সবাই কেমন করে যেন আমার দিকে চেয়ে আছে। ভালোভাবে খেয়াল করে দেখি আব্বুর হাতে একটা বেতের লাঠি আর চাচির পিছনে দিশা দাঁড়িয়ে আছে। আবার চোখে জলও দেখতে পাচ্ছি। কোনো কিছু বুঝে ওঠার আগে আব্বু আমাকে পিটাতে লাগলো। আমার ঘাড়ের ব্যাগ মাটিতে পড়ে গেল। আব্বু আমাকে মারছো কেন?
তোর এত বড় সাহস, তুই আমার লাঠি ধরিস? আমার দোষ কি সেটা তো বলবে। কোন অপরাধে আমাকে মারা হচ্ছে আজ তো মারতে মারতে মেরেই ফেলব। সেটা জানার অধিকার তো আমার আছে। আমার আর বুঝতে বাকি রইল না আব্বু কেন আমাকে মারছে। আমার চোখ থেকে পানি পড়ছে, কিন্তু আমি স্টিল দাঁড়িয়ে আছি। আম্মু, চাচি, দিশা সবাই আমার মার খাওয়া দেখছে। বাড়ির সবাই আব্বুকে অনেক ভয় পায়, তাই কেউ আমাকে বাঁচাতে আসছে না। আব্বু আমাকে অনবরত মেরেই চলেছে। একসময় দেখলাম আম্মুর চোখে পানি। বুঝতে পারছি আমার মার খাওয়া দেখে আম্মুর অনেক কষ্ট হচ্ছে। এরপর থেকে দিশার গায়ে হাত তুললে তোকে এই বাড়ি থেকেই বের করে দিব। আমি কোনো কথা বলছি না, চুপচাপ নিচে তাকিয়ে আছি। কান দিয়ে যেন আগুন বের হচ্ছে। এমন করে মানুষ গরুকেও মারে না, কিন্তু আজ আমাকে আব্বু মারলো। এই প্রথম আব্বু আমার গায়ে হাত তুললো। তাহলে ভাবুন দিশা আমার নামে কত কি লাগিয়েছে আব্বুর কাছে। আর হ্যাঁ, আজ থেকে তুই আর দিশা আলাদা থাকবি। কথাগুলো বলে আব্বু চলে গেল। বাবা, তোর খুব লেগেছে তাই না? যখন মারছিল তখন পালিয়ে যেতে পারলি না? ইস, মেরে পুরো শরীর রক্ত লাল করে ফেলেছে। ছাড়ো আমায়, আমি রুমে যাব। বাবা, রাগ করিস না। জানিস তো দাদাকে আমরা কতটা ভয় পাই। ওই হারামিটা যে কি বলেছে দাদাকে কে জানে। ওর গায়ে একটু তেল মালিশ করে দিই। তার কোনো দরকার নাই, সরো তোমরা। আমি তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ধীরে ধীরে ছোট ছোট পায়ে কুড়াতে কুড়াতে আমার রুমের দিকে এগোতে থাকলাম। দিশা আমার দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। আমি তাকে কিছু না বলে পাশ কাটিয়ে আমার রুমে চলে এলাম। আহ, কি ব্যথা! বাপের জন্ম এমন উড়াধুরা মাইর খাইনি। মানুষ এত আমার নামে আব্বুর কাছে নালিশ করতো, তবু আব্বু কখনো আমায় মারেনি, শুধু ঝাড়ি দিয়েছে। আজ দিশার জন্য আমাকে, দিশা তোকে আমি ছাড়বো না। তোর জন্য এত মাইর খাইলাম, সবচেয়ে বড় কথা তুই আমার নামে আব্বুকে বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছিস। আমার সব সহ্য হয়, কিন্তু কেউ আমার নামে মিথ্যা বললে একদম সহ্য হয় না। ক্লাস 8 একবার স্যারের কাছে আমার নামে এক বন্ধু মিথ্যা বলেছিল আমি নাকি পরীক্ষায় নকল করি। শালারে আমি স্যারের সামনে অনেক মেরেছিলাম। ড্রয়ার থেকে একটা পেইন কিলার আর একটা গ্যাসের ওষুধ বের করে খাইলাম। সারাদিন রুমেই ছিলাম। সেই সকালে রুমে এসেছি, এখনও বের হইনি। আম্মুরা অনেক ডেকেছে খাওয়ার জন্য। আমি আমার রুমের যে বিস্কিটের ডিব্বা ছিল সেখান থেকে বিস্কিট বের করে খেয়েছি। রাত 10টা আমি রুমের দরজা খুলে নিচে আসলাম। খুঁজতে লাগলাম আব্বুর সেই বেতের লাঠি, যেটা দিয়ে আমাকে উড়াধুরা মারা হয়েছে। অনেক খুঁজছি কিন্তু পাচ্ছি না। চলে এলাম স্টোর রুমে। কি ধুলা! আগে লাইটটা জ্বালাই, গোয়েন্দার মতো এদিক সেদিকে তল্লাশি করতে লাগলাম। এই তো পেয়েছি। এবার বুঝবি আমার নামে মিথ্যা বলে তুই কত বড় ভুল করেছিস। লাঠি বাবা, তুমি পারবা না আমার প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে। লাঠি নিয়ে কিচেনে এসে লাঠিতে ভালোভাবে সরিষার তেল মালিশ করি। খুঁড়োতে খুঁড়োতে চলে এলাম দিশার রুমের সামনে। আরে ধুর, দরজা তো ভেতর থেকে লক করা। এখন ভেতরে প্রবেশ করব কিভাবে? কোনো তো একটা উপায় বের করতেই হবে। আমার শরীরে ব্যথা দিয়ে সে তো কিছুতেই আরামে ঘুমাতে পারে না। এই তো পেয়েছি, বেলকনি দিয়ে তো ঢুকতে পারবো। আর এক মুহূর্ত দেরি না করে আমাদের বাড়ির বাগানে চলে এলাম। দিশার রুমে ঢুকতে হলে পাইপ বেয়ে উঠতে হবে, কিন্তু আমার তো পায়ে প্রচুর ব্যথা। দূর, ব্যথার ষষ্ঠী পুজো, আগে প্রতিশোধ। মোবাইলটা পকেটে ভরে লাঠিটা প্যান্টের পেছনে গুজে পাইপ বেয়ে উপরে উঠতে লাগলাম। অনেক কষ্ট করে অবশেষে দিশার রুমে ঢুকতে পারলাম। আজ বুঝলাম চোরেরা কিভাবে বড় বড় বাড়িতে ঢুকে চুরি করে। রুমে হালকা লাল রঙের ড্রিম লাইট, রুমের সব কিছু লালচে দেখাচ্ছে। এই সব কিছুর মধ্যে বেশি ফুটে উঠেছে দিশা। সাদা রঙের একটা নাইট পরে আছে। আমি আস্তে আস্তে পা টিপে টিপে দিশার মাথার পাশে গিয়ে বসলাম। ঠিক বাচ্চাদের মতো করে শুয়ে আছে। আরে ধুর, দিশা তো বাচ্চাই, কিন্তু এই বাচ্চা মেয়ের মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? আমি আমার ডান হাতের কেনা একটা বালিশের উপর রেখে তাতে আমার শরীরে এক পাশ ভর দিয়ে শুয়ে পড়লাম। এইভাবে দিশার মুখটা দেখতে অনেক ভালো লাগছে। খুব ইচ্ছা করছে দিশার এলোমেলো চুল নিয়ে খেলা করতে।
বেশ কয়েকদিন হলো দিশাকে জড়িয়ে ধরে ঘুমাই না, আজ একটু জড়িয়ে ধরে ঘুমাই। একটু ঘুমিয়ে নেই, তারপর আমার বাচ্চা বউকে বেত দিয়ে পিটাবো। বেত আমার পাশেই রেখেছি। আমি আর 7-5 না ভেবে দিশাকে জড়িয়ে ধরলাম। আমি জড়িয়ে ধরতেই বেশ খানিকটা নড়ে চড়ে উঠল। আমি একটু কৌশল করে দিশাকে আমার দিকে ঘুরিয়ে নিই। চোখটা বন্ধ করে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর আসে না। বারবার দিশার গরম নিঃশ্বাস আমার ঠোঁটে এসে পড়ছে। কেমন একটা অস্থির লাগছে আমার, কেমন একটা অনুভূতি হচ্ছে। হার্টবিটও দেখছি বেড়ে গেছে। আমার শরীরের পশম সব দাঁড়িয়ে গেছে। স্বাভাবিক নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে, তাই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আমার চোখ আটকে গেছে দিশার ঠোঁটের উপর। আমি আমার নিজের প্রতি নিজে কন্ট্রোল হারিয়ে ফেলছি। দিশার গরম নিঃশ্বাস আমায় মাতাল করে দিচ্ছে। আমি আলতো করে নিজের ঠোঁট দিশার ঠোঁটে স্পর্শ করাই। কিছুক্ষণ ওইভাবেই থাকি। আমার এখন কি করতে মন চাইছে সেটাই বুঝতে পারছি না। নিজেকে হারিয়ে ফেলেছি সেই মাতাল করা অনুভূতি। আমি দিশাকে আরও শক্ত করে জড়িয়ে ধরি, এমনভাবে ধরেছি যাতে সে আমার সাথে মিশে যায়। কে? তুই তুই এখানে কি করছিস? তোকে পিটাতে এসেছি। এখনও শক্ত করে জড়িয়ে ধরে আছি। মানে? আর আমাকে এভাবে ধরে আছিস কেন? ছাড় বলছি, ছাড়। ছাড়বো না। আবির, আমি কিন্তু চিৎকার করব। করো, নো সমস্যা। আমি কিন্তু সত্যিই চিৎকার করব। আম্মু। করো, মানা করছে কে? আমি আমার ঠোঁট দিশার ঠোঁটে লাগিয়ে দিলাম। আমার জিহ্বা দিশার মুখের ভেতরে নিতেই সে আমার জিহ্বায় কামড় দেয়। সাথে সাথে আমি দিশার ঠোঁট থেকে আমার ঠোঁট সরিয়ে নেই। দিশা ছাড়া পেয়ে আবার চিৎকার দিতে চাই। আমি হাত দিয়ে তার মুখ চেপে ধরি। আবার যদি চিল্লানি দেওয়ার চেষ্টা করছিস তাহলে তোর কিছু গোপন পিক যা আমি তোর রুমে এসে তুলেছি সেগুলো নেটে ছেড়ে দিব। কিসের পিকের কথা বলছিস? এই ধর কিছু হট পিক। প্লিজ এমন কিছু করিস না। ওকে, করব না, বাট আমার একটা ইচ্ছে। পিক নেটে ছাড়ে বল। তাহলে মানছিস তুই আমার বউ? কেন এমন করছিস? ছেড়ে দে না আমায়। ছেড়ে কি করে দেই বল? তোর জন্য আজ আব্বু প্রথমবার আমার গায়ে হাত তুলেছে। এর শাস্তি তো তোকে পেতেই হবে। ওকে, আমায় ছেড়ে তোর যা শাস্তি দেওয়ার দে। হুম, তোকে তো আজ ছাড়বো না। ভেবেছিলাম তোকে আজ খাটের সাথে বেঁধে বেত দিয়ে পিটাবো, কিন্তু তোর গোলাপি ঠোঁট আর গরম নিঃশ্বাস আমায় পাগল করে দিয়েছে। দেখ জনি, যদি জানতে পারে তুই আমার সাথে এমন বিহেভ করেছিস তাহলে কিন্তু সে তোর খবর করে ছাড়বে। দিশার মুখে জনি নাম শুনে মাথা গরম হয়ে গেল। আমি দিশার চুলের মুঠি ধরে টান দিলাম। কি করবে তোর সেই জনি? আমার একটা লোমও ব্যাখ্যা করার ক্ষমতা নাই তার। আবির, আমার লাগছে। হ্যাচকে টান দিলাম। আমি দিশার চুল ছেড়ে দিলাম। তার থুতনির নিচে আলতো করে একটা চুম্বন খেলাম। সে হালকা কেঁপে উঠল। তার কাঁপুনি আমাকে আরও মাতাল করে দিল। আমি তার গলার চারপাশে পাগলের মতো চুমু খেতে থাকলাম। দিশা জোরে জোরে শ্বাস নিচ্ছে। আবির, প্লিজ ছেড়ে দে। আমি দিশার কথায় কান দিলাম না। দিশার 2 হাত বিছানার সাথে চেপে ধরলাম। তার ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে সে অদ্ভুত স্বাদ নিতে লাগলাম। অজানা এক অনুভূতি। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। একটা সময় দেখি দিশার কোনো রেসপন্স নাই। আমি দিশাকে ছেড়ে দেই, কিন্তু তার কোনোই প্রতিক্রিয়া নেই।
চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি দিশার নাকের কাছে আমার দুইটা আঙুলে উল্টো দিকে ধরলাম। নিঃশ্বাস তো চলছে। তাহলে দিশা কি ঘুমিয়ে পড়লো? আমি তাকে ধাক্কাতে লাগলাম কিন্তু সে উঠছে না। আমি বেশ ভয় পেয়ে গেলাম। দিশার কিছু হলো না তো? টেবিলে রাখা পানির গ্লাস থেকে হাতে কিছু পানি নিয়ে দিলাম। তার মুখে ছিটা। চোখের পাতা নড়ে উঠল। গ্লাসে আবার টেবিলে রেখে দিলাম। দিশার চোখ খুলে আমার দিকে কেমন করে যেন তাকালো। সরি, আমি বুঝতে পারিনি তুই জ্ঞান হারিয়ে ফেলবি। রাখ তোর সরি, সব কিছু শেষ করে এখন সরি? হ্যাঁ, সব কিছু কয়? আমি তো শুধু কিস করেছি, আর তো কিছু করিনি। ও এখন তাহলে আমার শরীর ভোগ করতে চাস? নে ভোগ কর। হ্যাঁ আইসে রে, আমি কি সেটা বললাম? আমাকে কি তোর অমন ছেলে মনে হয়? আইসে রে, ভালো ছেলে। তুই কেমন ছেলে আমি খুব ভালো করে বুঝে গেছি। বাচ্চা একটা মেয়ে, এত কিছু বুঝিস কি করে? তোকে অত কিছু জানতে হবে না, এখন যা আমার রুম থেকে। ওরে মারে গেল রে, আমার কোমর গেল। ওই হারামজাদা, চিল্লাচ্ছিস কেন? শেষ, তোর বরের মাজা শেষ। সরি, আমি তোকে এত জোরে ধাক্কা দিতে চাইনি। এবার অভিনয় শুরু করলাম। আচ্ছা, যা হবার হয়ে গেছে, এখন আমাকে বিছানায় নে, অনেক ঘুম পাচ্ছে। তোর ঘুম পাচ্ছে তো তোর রুমের বিছানায় গিয়ে ঘুমা, আমার বিছানায় আসতে চাইতেছিস কেন? থাক, তোকে আর কষ্ট করে আমাকে তুলতে হবে না, আমি একাই উঠতে পারবো। আমি আবার বিছানায় এসে দিশার দিকে মুখ করে শুয়ে পড়লাম। তুই এত ছ্যাঁচড়া কেন রে? আমি আবার কি করলাম? দিশা আমাকে আর কিছু বলল না। জানে আমার সাথে কথাই সে পেরে উঠবে না। সে রাগ করে আমার বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ল। ও দিশা, দিশা। কি কি হয়েছে? কি এইভাবে সারের মতো ডাকছিস কেন? ঠান্ডা। কিসের ঠান্ডা? আমার অনেক ঠান্ডা লাগছে। এই তুই আমার দিকে চেপে আসছিস কেন? তোর মতলব কি বলতো? আমি দিশাকে আমার বাহুদয়ে আবদ্ধ করে নিলাম। এবার ঘুমা। সুযোগ পেয়ে তা সদ্ব্যবহার করছিস? আহ, কথা বলিস না তো, ঘুমাতে দে। দিশা আর কিছু বলল না, চুপটি করে আমার বুকের মাঝে শুয়ে রইল। আজ থেকে আরও 2 বছর আগে আমাদের বিয়ে হলে কতই না ভালো হতো। এতদিন আমি বাচ্চার বাবা হতাম। আমার ছেলের বিয়ে ঠিক আর 16 বছর পর দিতাম। তার 1 বছর পর দাদা ডাক শুনতে পেতাম। এসব ভাবতে ভাবতে কখন ঘুমের রাজ্যে হারিয়ে গেছি খেয়াল নেই। সকালে শরীরে খুব জোরে কোনো কিছুর আঘাতে আমার ঘুম ভাঙে। আম্মু গো! সামনে তাকিয়ে দেখি কাল রাতে যেই বেতের লাঠিটা দিশাকে পিটানোর জন্য এনেছিলাম সেটা তার হাতে। কি এটা? এত তেল কেন মাখিয়েছিস এতে? তুই যেন বেশি ব্যথা পাস তাই তেল মাখিয়েছিলাম, পিছনে খুব জ্বলছে। কথাটা বলতে দেরি, কিন্তু দিশার সেই লাঠি দিয়ে আমাকে পিটাতে দেরি নাই। আরে আরে, মারছিস কেন? তোকে আমি আজ মেরেই ফেলবো। তোর এত বড় সাহস, আমাকে মারার জন্য তুই লাঠি নিয়ে আমার রুমে আসিস? রুমের একপাশে দৌড়ে পালালাম। রুমের ভেতর আমি আর দিশা ছুটোছুটি করছি। দিশা দেখ, ভালো হচ্ছে না কিন্তু। খারাপ তো তখন হবে যখন তোকে ধরতে পারবো। বরের গায়ে হাত তুললে তুই পরের জন্মে পেতনি হবি কিন্তু। এবার কোথায় পালাবা চান্দু? সে আমাকে ধরে ফেলেছে। দিশা তেলাপোকা? মিথ্যা বললাম, ব্যথা হয়ে গেল। দিশা লাঠি ফেলে আমাকে জড়িয়ে ফেললো। দিশা আমার বুকে মুখ লুকিয়ে আছে। দিশা আমাকে ছাড়তো, অনেক গরম লাগছে। না, ছাড়বো না। আরে ছাড় না, আমায় এখন পালাতে হবে। তেলাপোকাটা আমাদের দিকে আসছে। কি? ডাহা মিথ্যা কথা। রে বউ, সত্যি বলছি। আহ, কি ভালোটাই না লাগছে। আগে যদি এই ফর্মুলা ইউজ করতাম তাহলে এতদিনে তেলাপোকা চলে গেছে। সত্যি বলছিস তো? এবার আমার কোল থেকে নাম। মেয়ে তো না, ঠিক একটা আটার বস্তা। কি? আমি আটার বস্তা? তা নয়তো কি? তুই আসলে একটা শয়তান। দিশা, আজ তুই আমার সাথে স্কুল যাবি। তোর সাথে স্কুলে যেতে আমার বইয়ে গেছে। যদি না যাস তাহলে তোর সেই পিকগুলো কি করব জানিস? যাব। এখন বের হ আমার রুম থেকে। কি রে, কিছু বললি? কই না তো। আমি মনের সুখে রুম থেকে বেরোতে যাব আর দরজা খুলে দেখি আব্বু। দূর,
যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওই দিশা তো আগে কখনো একা শুতে ভয় পেত না। বিয়ের পর মেয়েরা একটু ভীতু হয়ে যায়, তুমি জানো? ওই তোর আম্মু তো কখনো আমায় এমন কিছু বলেনি। বলবে কি করে? আম্মুকে অন্য কাউকে ভয় পায়? ভয় পাই তো তোমাকে। কিছু বললি? কই কিছু বলিনি তো। তোর কথা কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। তুই একটু দিশাকে ডাকতো। ঠিক আছে। দিশা, ও দিশা, দিশা গো, কই গো বউ আমার, তোমাকে আমার ওই হারামজাদা বাপের সামনে দাঁড়িয়ে কেউ ওকে এমন আদর করে ডাকে। ওই নবাবজাদি, তোকে এখন থেকে ডাকছি, কানে কথা যায় না? কানে কি তোর তুলা ভরা আছে? দিশাকে ডেকে আবার বাবার দিকে তাকালাম। শয়তান ছেলে, বউকে সম্মান দিয়ে ডাকতে পারিস না? কি হলো, এত চিল্লাচ্ছিস কেন? দিশা মা, এখানে আয় তো। জি চাচ্চু, বলো। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আসলে বাবা বলছিল আমি তোমার রুমে কিভাবে এলাম, ভাবছে আমি আবার তোমাকে নির্যাতন করছিলাম। দিশাকে ইশারা করে হ্যাঁ হ্যাঁ মিলাতে বললাম। না চাচ্চু, আমি তোমার ছেলেকে তার রুম থেকে ডেকে ডেকে এনে তেল মালিশ করছিলাম। কিন্তু আবির যে বললো তুই নাকি একা শুতে ভয় পাচ্ছিলি। ভয় তো পাচ্ছিলাম, তাই তোমার ছেলেকে আমার রুমেই থেকে যেতে বলি। বাংলাদেশে এত ভালো অভিনেত্রী আছে জানা ছিল না। তুই তো ও রুমে গিয়ে থাকতে পারতি। আব্বু কেন যে এত প্যাচাল পারে। চাচ্চু, তুমি ভুলে গেলে? তুমি তো তোমার ছেলেকে বলেছিলে যেন তার রুমে আমি না থাকি, তাই সে আমার রুমে এসেছে। বাহ, চমৎকার। এমনই তো চাই। এমনি কি তোকে আমার ছেলের বউ করেছি? চাচ্চু। আব্বু চলে গেল আর আমি মুখ হা করে দিশাকে দেখছি। এটা মেয়ে না অন্য কিছু? এইটুকু একটা বাচ্চা মেয়ের মাথায় এত কিছু আসে কিভাবে? আমি বাড়ির বাইরে সাইকেলে দাঁড়িয়ে আছি। আজ আমি আর দিশা একসাথে সাইকেলে চেপে স্কুলে যাব, যদিও সে গাড়ি করে প্রতিদিন স্কুলে যায়। এতক্ষণ লাগে তো রেডি হতে? আমার একটু সময় লাগে। আটা ময়দা মাখলে তো দেরি হবেই। এই তুই কি বললি? বলছি অনেক দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি সাইকেলে উঠে পড়ো। কি, আমি সাইকেলে করে স্কুল যাব? না, প্লেনে করে যাবি। আমি তো কোনোদিন সাইকেলে বসিনি। তো কি এখন বসবি? আমি বসবো কোথায়? পেছনে তো বসার কোনো জায়গা নেই। সামনে বস। দিশাকে সাইকেলের সামনে বসিয়ে স্কুলে চলে এলাম। স্কুলে সবাই আমাদের দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে, মনে হচ্ছে আমরা কোনো এলিয়েন। টিফিনে আমরা সব বন্ধু বসে আড্ডা দিচ্ছি, তখনই আমার এক বন্ধু এসে বলল, দিশা নাকি টিফিন পালিয়ে লেকের পারে জনির সাথে প্রেমের আলাপন করছে। দোস্ত তোরা থাক, আমি বাড়ি গেলাম। আমার শরীরটা ভালো লাগছে না। একটু আগে তো চাঙ্গা ছিলি, কি কইলি? তোর অনেক বয়স হয়েছে। আবে হালা, তাতে কি, বিয়ে তো হয়েছে। আমি ক্লাস থেকে ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়লাম। আমাকে এখন লেকের পাড়ে যেতে হবে। লেকের পাড় আমাদের স্কুল থেকে 10 মিনিট। লেকের পাড় আমাদের স্কুল থেকে বেশি দূরে নয়, সাইকেলে যেতে 10 মিনিট মতো লাগলো। আমি তো এখানে আইসা পুরাই শখ। যেদিকেই তাকাই সেই দিকেই কাপল আর কাপল। নিজেকে কেন জানি রোহিঙ্গা রোহিঙ্গা মনে হচ্ছে। আমি দিশাকে খোঁজা শুরু করলাম। মানুষের কি কোনো লাজ লজ্জা নাই? পাবলিক প্লেসে ওপেন কিস করে, তাও আবার লিপ কিস। দিশার ওপর খুব রাগ হতে লাগলো। না জানি তাকেও তোর কপালে আজ শনি আছে, শুধু একবার খুঁজে পেতে দে। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু তাদের চিহ্ন মাত্র পেলাম না। তাই একটু রেস্ট নেওয়ার জন্য একটা মোটা গাছ হেলান দিয়ে বসে পড়লাম। বাবু, তুমি আমাকে কখন বিয়ে করবা? এটা তো দিশার গলা। আমি যেই গাছে হেলান দিয়ে আছি তার উপাস থেকে কণ্ঠ দুটো ভেসে আসছে। আমি আস্তে করে গলাটা বের করে দেখি দিশা জনির ঘাড়ে মাথা দিয়ে বসে আছে। দিশাকে এমন অবস্থায় দেখে মাথা দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। এমন ফিল হচ্ছে যেন আমার মাথায় কেউ কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। আমি পকেট থেকে ফোনটা বের করে তাদের 3 মিনিটের একটা ভিডিও করলাম। বলা তো যায় না কখন কোথায় দরকার হবে। ভেবেছিলাম দিশাকে পেলে ঠাটিয়ে 5টা চর মারবো, কিন্তু না, এখন সেটা করলে চলবে না। কোনো এক মহান ব্যক্তি বলেছিল রেগে গেলেন তো হেরে গেলেন। আমাকে এখন মাইন্ড গেমস খেলতে হবে। বাহ, ভালোই তো। তো তুই এখানে কেন? তুই আসতে পারলে আমি আসতে পারি না? আমি কি সেটা বলেছি? তা বড় ভাই, আমার বউয়ের সাথে আপনার তো দেখছি ভালোই সম্পর্ক। ইয়ে মানে?
আরে ভাই সমস্যা নেই, প্রেম করতে পারেন, কিন্তু আপনার জন্য অনেক খারাপ লাগছে, হাজার হোক বড় ভাই। আর আপনি কিনা শেষে সেকেন্ড হ্যান্ড মেয়েকে। ওই তুই কি বলতে চাইছিস? ভাই সেকেন্ড হ্যান্ড মানে? আরে ভাই আমাকে দেখে কি আপনার ওইসব ছেলে মনে হয়? আর কিছুদিন পর দিশা আমার সন্তানের মা হবে। ওই হারামি, তোর লজ্জা করে না এসব বলতে? ভাই আপনাকে আরও একটা গোপন কথা বলা হয়নি। কি কথা ভাই? থাক ভাই, সেটা না শোনাই বেটার। না ভাই তুমি বলো। না, আপনি যেটা শুনলে দিশার সাথে ব্রেকআপ করে দিবেন, তাই আমি সেই গোপন কথা আপনাকে বলতে পারবো না। বাবু তুমি ওর ফান্দে পড়িও না, জানো না ও কত বড় ধান্দাবাজ। ভাই প্লিজ বলো কি গোপন কথা আছে। ওকে, আপনি যখন এত জোর করছেন তাহলে তখন বলেই ফেলি। আপনি একটু আমার সাথে ওই দিকে চলেন। না, ও কোথাও যাবে না, তোর যা বলার আমার সামনে বল। ভাই চলো ওইদিকে চলো। বাবু তুমি যায়ও না ওর সাথে। বড় ভাই আমাকে দিশার থেকে একটু দূরে নিয়ে এলো। আমি তাকে অনেক মিশা কথা কইলাম। আই হোপ আমি তাকে যে কথাগুলো বলেছি সেটার পর দিশার সাথে রিলেশন রাখবে বলে মনে হয় না। বড় ভাই জানি আমার কাছ থেকে দিশার কাছে চলে গেল। বড় ভাই জনি আমার কাছ থেকে দিশার কাছে চলে গেল। আর তারা কিছুক্ষণ কথা বলল। বড় ভাই দিশাকে ফোন বের করে কি যেন দেখাচ্ছে। একসময় তারা তর্ক শুরু করে দিল। আমি দূর থেকে কিছুই বুঝতে পারছি না। দেখলাম বড় ভাই দিশাকে রেখে অন্য পথে হাঁটা দিয়েছে। আমি ধীর পায়ে দিশার কাছে এলাম। দিশা আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। কি হয়েছে বউ, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? চুপ থাক শয়তান, তুই কি বলেছিস ওকে? যার জন্য আমার সাথে ব্রেকআপ করলো আর বললো তার নাকি অনেক জিএফ আছে, আমার মতো একটা জিএফ এর সাথে তার ব্রেকআপ করলে কিছু যায় আসবে না। কই কিছু বলেনি তো, শুধু বলেছি তোর এইডস আছে। কি তোর এত বড় সাহস, তুই আমার নামে এত নোংরা কথা বলেছিস? আরে খেপছিস কেন? আমি মিথ্যা বললাম বলেই তো তুই তার আসল রূপটা দেখতে পেলি। এখন আমার নিজের উপরে রাগ হচ্ছে। ওই শালা জন্যা কোনোদিন বউ পাবে না। কি আর করবি, যা হবার তা তো হয়ে গেছে। চল এখন বাড়ি যাই। কিসে যাব? আমাদের বাড়ি তো এখান থেকে অনেক দূর। আমার সাইকেলে সামনে দাঁড় করানো আছে। আমি আর দিশার সামনে হাঁটতে লাগলাম। মনে বেশ আনন্দ আমার। ভাবিনি এত সহজে এদের ব্রেকআপ করতে পারবো। জনি তো নাকি বখাতে ছেলে। ওই দেখে তো এটা হাবা মনে হলো। বুঝি না বাপু, এমন পটল ছেলে কিভাবে মেয়ের প্রেমের জালে আটকায়। দুইজনে পাশাপাশি হাঁটছি, বেশ ভালোই লাগছে। শীতকালে দুপুরের মিষ্টি রোদ, হালকা বাতাস মনের মধ্যে ভালো লাগার আবেশ তৈরি করছে। মাঝে মধ্যে দিশার সাথে এখানে আসলে মন্দ হয় না। দুইজনে একসাথে বাড়ি চলে আসলাম। আমি আমার রুমে, দিশা ওর রুমে চলে গেল। ব্যাগটা বিছানায় রেখে বাথরুমে চলে আসি। আজ একটু গরম পড়েছে তাই ভাবলাম আজ মাথায় শ্যাম্পু করে নিই। যা বাবা, এখানে তো একটু শ্যাম্পু না, এখন কি করব? এই অবস্থায় তো নিচেও যেতে পারবো না। সারা গায়ে সাবানের ফেনা আর একটা গেম প্যান্ট পরা আমি। যাই দিশার বাথরুমে গোসলটা সেরে ফেলি। আমি আমার রুমের দরজা থেকে বের হয়ে এক দৌড়ে দিশার রুমে চলে এলাম। এক পলক রুমের চারপাশ দেখে নিলাম। না, দিশা রুমে নাই, মনে হয় নিচে আছে। আমি কোনো কিছু না ভেবে দিশার বাথরুমে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে তো আমার পৃথিবী উলটপালট হয়ে গেল। আম্মু, আমি চোখ বড় বড় করে দিশাকে দেখছি। তার গায়ে কিছুই নাই। আমি আর সেখানে না থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এক দৌড়ে আমার রুম, গায়ের পানি সব শুকিয়ে গেছে। বুকের ভেতর ধাপধুপ আওয়াজ হচ্ছে। ফুটবলকে উঁচু থেকে মাটিতে ফেললে যেভাবে লাফায়, আমার হার্টবিট সেইভাবে লাফাচ্ছে। চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছে। আমি বাথরুমে গিয়ে 2 মগ পানি ঢেলে গোসল করে নিলাম। গোসল করার পরও আমি ঘামছি। খাবার জন্য খাওয়ার টেবিলে বসে আছি। এখনও আমার ঘোর কাটেনি। চোখ খুললেও সেই দৃশ্য দেখতে পাই। চোখ বন্ধ করলে আরও স্পষ্টভাবে দেখতে পাই। মাথার মধ্যে বারবার একই জিনিস ঘুরছে। নিজের উপর খুব রাগ হচ্ছে। কেন না বলে তখন দিশার বাথরুমে ঢুকতে গেলাম। আর তারও কি কোনো সেন্স নাই? এত বড় একটা মেয়ে গোসল করছে দরজা লক না করেই। বড় আবার হলো কখন, সেই বাচ্চাই তো আছে। উফ, এত ভাবছি কেন? আমি তো তার স্বামী, তার উপর আমার পুরা অধিকার আছে।
এসব ব্যাপার তো স্বামী স্ত্রীর মাঝে হতেই পারে। মনকে নানানভাবে বোঝাচ্ছি, আবির বি নর্মাল থাক, কিন্তু না, আমার অস্থিরতা শুধু বাড়ছেই। আমি খাবার টেবিলে বসে যখন ভাবনায় মত্ত, তখনই দিশা এসে আমার সামনের চেয়ারে বসলো। আমি তার দিকে তাকাচ্ছি না, খুব সংকোচ হচ্ছে। কি রে খোকা, তখন থেকে দেখছি চুপচাপ বসে আছিস, কোনো কথা বলছিস না। আগে তো কোনোদিন চুপচাপ থাকিস নি। কিছু না ছোট আম্মু, দুপুরে তোমার মেয়ে কথাটা বলে দাঁতে দাঁত চাপলাম। কি আমার মেয়ে বলে থেমে গেলি কেন? তাকালাম, সে মাথা নিচু করে আছে, মনে হয় অনেক লজ্জা পেয়েছে। আসলে তোমার মেয়ে। আবার থেমে গেলি কেন? আম্মু আমার খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। ছোট আম্মু, আমারও খুবই ক্ষুধা পেয়েছে, খেতে দাও। দিচ্ছি, দাঁড়া। উফ, বাঁচলাম। দিশা ভালোই জান ফিরবে না। তোরা দুজনেই আবার ঝগড়া করিস না। আমিও যাব তোমাদের সাথে। তোকে যেতে হবে না, তুই আবিরের সাথে বাড়িতেই থাকবি। বেশি কিছু বললাম না। আমি খাওয়া শেষ করে আমার রুমে চলে এলাম। শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ করছে। বিছানায় শুতেই কখন ঘুমিয়ে পড়েছি সঠিক বলতে পারবো না। ঘুম থেকে উঠে দেখি দিশা আমার পাশে শুয়ে আছে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়েই নিচে চলে এলাম। ঘুম থেকে উঠে পড়েছিস? আমরা তো তোর রুমে যাচ্ছিলাম। তোমরা কি এখনই বের হবা? এখনই বের হব। তোরা থাক, আমরা গেলাম। আর দিশা মামুনের খেয়াল রাখবি, ছোট মেয়ে তো, একটু বুদ্ধি কম, একটু মানিয়ে থাকিস। আচ্ছা। বুদ্ধি কম? ওর লোমে লোমে বুদ্ধি। ভালোভাবে থাকিস কেমন? আম্মু আর চাচি চলে গেল। আমি বাসার দরজা লাগিয়ে সোফায় বসে টিভি অন করে তামিল মুভি হিন্দি ভাষায় দেখতে লাগলাম। রাত অনেক হয়েছে। দিশা আমার পাশে বসে বসে বই পড়ছে, আমি শুয়ে শুয়ে ফোন টিপছি। হঠাৎ আমার মাথায় শয়তানি বুদ্ধি চাপলো। দিশা, একটু নিচে যাবি প্লিজ? কেন? এক গ্লাস পানি নিয়ে আসবি, আমার গলা শুকিয়ে গেছে। যাচ্ছি। দিশা রুম থেকে বেরিয়ে গেল। আমিও তার পিছু পিছু চলে আসলাম। দিশা সিঁড়ি দিয়ে নিচে চলে আসলো। আমি সিঁড়ির পাশে একটা জায়গায় বসে পড়লাম। দিশা পানি নিয়ে উপরে আসলেই আমি আচমকা বেরিয়ে পড়ব, আর সে ভয় পেয়ে যাবে। বেশ মজাই হবে। সারাদিন একবারও জ্বালাইনি তাকে, আর একটু স্বাভাবিক হওয়ার জন্য কিছু তো একটা করতেই হতো। দিশা পানির গ্লাস নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। আমি অপেক্ষায় আছি কখন একেবারে উপরে আসবে। দিশা সিঁড়ির শেষ পর্যায়ে, আমি হাউ শব্দ করে বেরিয়ে পড়লাম। তারপর দিশার জোরে একটা চিৎকার চোখের সামনে। দিশা সিঁড়ির ওপর থেকে নিচে গড়িয়ে পড়ল। আমি ছুটে নিচে চলে এলাম। দিশার মাথা থেকে অনেক রক্ত ঝরছে। আমি দিশাকে অনেক ডাকছি, কিন্তু সে কোনো সাড়া দিচ্ছে না। মুহূর্তের মধ্যে সাদা ফ্লোর লাল বর্ণ ধারণ করলো। আমি ছুটে নিচে চলে এলাম। দিশার মাথা থেকে অনেক রক্ত ঝরছে। আমি দিশাকে অনেক ডাকছি, কিন্তু সে কোনো সাড়া দিচ্ছে না। মুহূর্তের মধ্যে সাদা ফ্লোর লাল বর্ণ ধারণ করলো। আমি দিশার মাথা আমার কোলে করে ধাক্কাচ্ছি, সে কোনো রেসপন্স করছে না। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মাথার মধ্যে সব কিছু জ্যাম লেগে গেছে। দিশাকে কোলে তুলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাকে তাড়াতাড়ি মেডিকেলে যেতে হবে। দিশাকে ওটিতে নেওয়া হয়েছে। আম্মু চাচি আমার পাশেই আছে। তারা দুইজনে অনেক কান্না করছে। আব্বু আর চাচু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমার চোখ দিয়েও পানি ঝরছে। কেন ঝরছে বুঝতে পারছি না। আগে যখন দিশা চোট পেয়ে বাসায় আসতো, আমি তখন খুব হাসতাম। দিশার ব্যথা আমি আনন্দ পেতাম। তবে আজ কেন আমার এত কষ্ট হচ্ছে? এমন কেন মনে হচ্ছে কেউ বুকে হাতুড় দিয়ে আঘাত করছে? এর নামই কি ভালোবাসা? হয়তো। হ্যাঁ, আমি দিশাকে ভালোবেসে ফেলেছি, খুব বেশি ভালোবেসে ফেলেছি।
ওটি রুমের সামনে বসে বসে ভাবছি এসব। তখনই আব্বু আর চাচ্চুর আগমন। চাচ্চু এসেই কান্না শুরু করে দিল। চাচ্চুকে কখনো এইভাবে কাঁদতে দেখিনি। কাঁদবেই না বা কেন? একমাত্র মেয়ে তার। মেয়ের আদরে যেন কমতি না পড়ে তাই আর কোনো সন্তান নেননি। অবশ্য আমাকে চাচ্চু চাচি নিজের ছেলেই ভাবে। আমার তো মনে হয় আমার আব্বুর থেকে চাচ্চুই আমাকে বেশি ভালোবাসে। করে হলো এসব? আসলে আব্বু কথা শেষ করার আগেই ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিল। মেডিকেলের সবাই তখন আমাদের দেখছে। কি কখন মানুষ হবি না? আর কত জ্বালাবি আমাদের। এখন মনে হচ্ছে আল্লাহ কেন আমাকে বাবা হওয়ার সুযোগ করে দিয়েছিল। তোর জন্ম না হলেই তো ভালো হতো। তোর জন্য এলাকার মানুষের কাছে কত কথা শুনতে হয়। আর আজ তোর জন্য আমার মামুনিটা মরতে বসেছে। তোর সাথে দিশার কেন বিয়ে দিয়েছি জানিস? যাতে সে আমাদের থেকে দূরে না থাকে। আর আজ তোর জন্য ওইটুকু একটা মেয়ে মরতে বসেছে। আমি চাই না তোর জন্য তোর কোনো ক্ষতি হোক। আমি আর রিস্ক নিতে চাই না। আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আর কখনো তোর মুখ যেন আমাদের দেখতে না হয়। আব্বু কেঁদে দিয়েছে। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। চলে যেতে বলো তোমার ছেলেকে। আমি ওর মুখও যেন আমি তাদের কোনো কথা শুনতে চাই না। ও যদি চলে না যায় আর আমি বাড়ি ছেড়ে চলে যাব। না আব্বু, তোমাকে কোথাও যেতে হবে না, আমিই চলে যাব। কি বলছিস আব্বু? কোথায় যাবি তুই? আম্মু শুনলে না আব্বু কি বলল? আমি যদি চলে না যাই তাহলে সে নাকি তোমাদের ছেড়ে চলে যাবে। তার বাড়ি গাড়ি, সে কেন আমার মতো বাদুড়ের ছেলের জন্য বাড়ি থেকে চলে যাবে? এত কথা বলছিস কেন? দূর হ এখান থেকে। আর কখনো যেন তোর মুখ না দেখি। চলে যা এই শহর ছেড়ে। দূরে কোথাও চলে যা। আব্বু চলে যাব। শুধু যাওয়ার আগে একটিবার দিশার মুখটি দেখতে চাই। না বাবা, তুই কোথাও যাবি না। তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কে আমার সাথে সারাক্ষণ শয়তানি করবে? আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না। একদিন না একদিন ঠিক ফিরে আসব। যেদিন ফিরে আসব সেদিন আব্বুকে মানুষের কাছে কথা শুনতে হবে না। আব্বু গর্ব করে বলবে, আল্লাহ যেন আমার মতো সন্তান প্রত্যেক বাবা মাকে দেয়। তুই এখনই আমার চোখের সামনে থেকে সর। আব্বু প্লিজ, একবার দিশার মুখটা দেখতে দাও, তারপরেই আমি চলে যাব। তুই থাক, আমি সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। আব্বু, তোমায় কোথাও যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। আব্বু যাস না। আমি আম্মুকে ছাড়িয়ে নিয়ে কপালে একটা চুমু খেয়ে চলে এলাম বাড়িতে। চোখ দুটো কিছুতেই বাদ বাঁধছে না, বুকটা ফেটে যাচ্ছে। কোথায় যাব, কি করব? আব্বু কেন আমায় এত বড় শাস্তি দিল? কি করে থাকবো তাদের ছাড়া? এসব ভাবছি আর কাঁদছি। রুমে এসে আমার জামা প্যান্ট সব একটা ব্যাগে পুরে নিলাম। সবার কয়েকটা প্রিন্ট করা ছবিও নিলাম, যদিও সবার ছবি আমার ফোনে আছে। পড়ার টেবিলে বসে একটা পাতায় লেখা শুরু করলাম, ভালোবাসি তোকে। সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাব নিজেও জানি না। তোর অনেক ভালো হবে, আমি আর তোকে বিরক্ত করব না, তোর সাথে ঝগড়া করব না। তবে যাওয়ার আগে তোকে কিছু কথা বলে যেতে চাই। জানি আমি তোকে সারাক্ষণ বিরক্ত করি, জ্বালিয়ে পুড়িয়ে মারি, কিন্তু বিশ্বাস কর এসবের মাঝে আমি অদ্ভুত এক ভালো লাগা খুঁজে পাই। তোকে রাগাতে আমার খুব মজা লাগে। জানিস, রাগলে তো লম্বা নাক ফুলওয়ালা নাক ঘেমে যায়। তখন তোকে দেখতে অনেক কিউট লাগে। ইচ্ছে করে আমার ভোতা নাক দিয়ে তোর নাকের ঘামগুলো মুছে দেই। প্রতি রাতে তোকে জড়িয়ে না ধরলে ঠিকমতো ঘুমাতে পারি না। তোকে জড়িয়ে ধরলে আমার কেমন জানি অনুভূতি হয়। ঠিক দোলনা খাওয়ার সময় দোলনা যখন খুব উঁচুতে উঠে আবার নিয়ে নামে, তখন বুকের মধ্যে যেমন হয় ওই রকম। কেন আমার এসব ভালো লাগে বুঝতে পারতাম না। তবে আমার ধারণা আমি তোর প্রেমে পড়ে গেছি। আমার বাচ্চা বউটার প্রেমে পড়ে গেছি। আমি সঠিক জানি না প্রেম ভালোবাসা কি। তবে আজ যখন তুই সিঁড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলিস, তোর লাল রক্তে যখন আমার সারা গায়ে, তখন আমার সব কিছু অন্ধকার লাগছিল। মাথায় প্রচুর চাপ অনুভব হচ্ছিল। তখন বুঝতে পারি তুই আমার কতটা জুড়ে আছিস। তুই ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। আমি ক্লিয়ার হয়ে গেলাম, আমি তোকে ভালোবেসে ফেলেছি। যাকগে, ওসব কথা বাদ দে, আমি তো চলে যাচ্ছি। যাওয়ার আগে তোর কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ তুই আমার জন্য একটু অপেক্ষা করিস। তোর মনে আমার জন্য একটু জায়গা রাখিস। আমি যখন ফিরে আসবো তখন তুই আমার সাথে বাকিটা জীবন কাটাস। হ্যাঁ, আমি কিন্তু তোর জায়গা কাউকে দিব না। তোর জন্য আমার মনের দরজা আজীবন খোলা থাকবে।
ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, সাথে আমাদের পরিবারের সবার। আর পারলে আমায় ক্ষমা করিস। আজ তোর এই অবস্থা শুধু আমার জন্য। ইতি, তোর শয়তানটা। চিঠি লিখে আমার টেবিলে একটা স্কেল চাপা দিয়ে রেখে দিলাম। চোখ দিয়ে এখন আরও বেশি পানি ঝরছে। সবাইকে ছেড়ে চলে যাব ভাবতেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। রুমের চারপাশে ভালো করে চোখ বুলিয়ে নিলাম। চোখের পানি ডান হাত দিয়ে মুছে বেরিয়ে পড়লাম বেনামি ঠিকানায়। ঘড়ির কাঁটা 3:45। ছুঁই ছুঁই। মেইন রোডেও বেশি গাড়ি চলছে না, মাঝে মাঝে একটা দুইটা ট্রাক বাস যাচ্ছে। আগে কখনো এত রাতে বাহিরে থাকিনি। আমার অন্ধকারে খুব ভয় করে, যদিও রাস্তায় ল্যাম্পপোস্টের আলো, তবুও খুব ভয় করছে। ফাঁকা রাস্তায় একা একা হাঁটছি। 5-7 মিনিট পর পর ভো করে ট্রাক নয়তোবা বাস পাশ দিয়ে চলে যাচ্ছে। 1 ঘন্টা হাঁটার পর রেলওয়ে স্টেশনে চলে আসি। আমি ঢাকা যাব। সেখানে গিয়ে কি করব জানি না। এর আগেও কয়েকবার পিকনিকে ঢাকা গিয়েছি। চির পরিচিত শহরস্থ ছেড়ে যাব ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। আমি কাউন্টারে গিয়ে একটা টিকিট কাটলাম। ট্রেন 5টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আমি আমার টিকিট নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আমার সিট খুঁজে বের করে সেখানে বসে পড়ি। এখনও সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা যদি স্বপ্ন হতো, জীবনে সব থেকে বেশি খুশি হতাম। বাবা, তুমি কেন আমাকে এত বড় শাস্তি দিলে জানি না, তবে আজ প্রতিজ্ঞা করছি, যতদিন না নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবো, ততদিন তোমাকে আমার মুখ দেখাবো না। জানি আমার খুব কষ্ট হবে, বাট আমায় পারতে হবে। পো করে ট্রেনের হুইসেল বেজে উঠলো, সাথে সাথে আমার বুক ধাক করে উঠল। ট্রেন আস্তে আস্তে চলা শুরু করলো। ইচ্ছে করছে এখনই জানালা ভেঙে লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ি। এসব ভাবছি, তখনই হঠাৎ এক্সকিউজ মি। একটা মেয়ে আমার সামনে এসে বলল, জি আমাকে বলছেন? বলছি কি, আপনার ছেলে কি আমাকে বসতে দেবেন? ফাইজলামি করেন আমার সাথে? আমার সিটে আপনি বসলে আমি কি আপনার কোলে বসে যাব? আজব তো, আমি কি সেটা বলছি? আমি বলেছি আমি আপনার ছেলে বসবো আর আপনি আমার ছেলে। সরি, পারবো না। আমি জানালার পাশে না বসে জার্নি করি না। ইডিয়েট। মেয়েটি আমায় ইডিয়েট বলে পাশের সিটে বসে পড়ল। আমিও আর কিছু বললাম না। মনটা ভালো নয়, তাই আমাকে ইডিয়েট বলে রেহাই পেয়ে গেল। মেয়েটা খুব জোর হলে আমার থেকে 2 বছরের বড় হবে। আমি আর তার দিকে লক্ষ্য না করে জানালার ফাঁক দিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলাম। ট্রেনের গতি আস্তে আস্তে বেড়ে গেল। আমি না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। জীবনে কখনো এমনভাবে কেঁদেছি কিনা ঠিক মনে নাই। ট্রেন চলছে তার আপন গতিতে। আগে যখন ট্রেনে কোথাও ঘুরতে যেতাম, তখন শুধু রেল লাইনের ধারে সারি সারি গাছগুলোর দিকে তাকাতাম। মনে হতো ট্রেন স্থির আছে, গাছগুলোই পিছনে চলছে। খুব মজা পেতাম দেখে। আজও সেইভাবে সারি সারি গাছের দিকে তাকাচ্ছি, কিন্তু চোখে শুধুই বেদনার জল। আর মনে হচ্ছে সব কিছুই স্থির আছে, শুধু আমি চলে যাচ্ছি বহু দূরে। অনেক কান্না করার ফলে নাকে পানি চলে এসেছে। আমার কাছে কোনো টিস্যুও নেই। ভাবলাম পাশের মেয়েটার কাছে চাইবো। মেয়েদের কাছে তো সব সময় টিস্যু থাকে। এই যে শুনছেন? কি হয়েছে, ডাকছেন কেন? ওহো, সুন্দরী মেয়ে পাশে বসতে বলে চুপ থাকতে পারলেন না? এখন হাই আপনি কত নোংরা। আমি রাগে মেয়েটাকে কোনো জবাব দিলাম না। একটু টিস্যু চাইলাম, তাও দিল না। টি শার্ট জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। সারা রাত ঘুমাইনি। চোখটা আস্তে আস্তে লেগে আসছে। আমার বরাবরই বদভ্যাস, ভোরের দিকে ঘুমে তলিয়ে পড়ি। কেউ যদি তখন আমাকে ছেড়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়, তাও সেই সময় ঘুম ভাঙবে না। মাথা সহ শরীর সম্পূর্ণ সিটের পেছনে এলিয়ে দিলাম। চোখ আস্তে করে বন্ধ করে
ঘুমের দেশে পাড়ি দিব এমন সময় ঘাড়ে কারো মাথা অনুভব করি। চোখ খুলে বাম দিকে তাকালাম, মেজাজটা গেল খারাপ হয়ে। সেই কিপটা মেয়েটা আমার ঘাড়ে মাথা দিয়ে আরামে ঘুমাচ্ছে। আমি তার মাথাটা হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলাম। আবার চোখ বন্ধ করে ঘুমাতে যাব, তখনই তার মাথা আমার ঘাড়ে এসে পড়ল। অনেকটা বিরক্তি নিয়ে সে আগের মতো তার মাথা সরিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার আমার ঘাড়ে মাথা রাখলো। এবার শুধু মাথা না, তার পুরা শরীরের ওজন আমার শরীরে রাখলো। এমনিতেই মনটা খারাপ, তার উপর তখন টিস্যু দিল না। আমি আর তাকে না সরিয়ে বিদ্যুৎ গতিতে সিট থেকে উঠে যাই, আর সে গিয়ে আমার সিটে মুখ থুবড়ে পড়ে। তার ওইভাবে পড়া দেখে আমি আর হাসি ধরে রাখতে পারলাম না, খিলখিল করে হেসে ফেললাম। মেয়েটা নিজেকে ঠিক করে আমার দিকে রাগী চাহনিতে তাকায়। আমার সেই দিকে কোনো খেয়াল নাই, সমানে হেসেই যাচ্ছি। সে তার নিজের সিটে বসে পড়ল, আমি আবার আমার সিটে বসে গেলাম। এতক্ষণে মনে একটু শান্তি এলো। এবার আরামে ঘুমানো যাবে। ঘুম পড়িরা আমার চোখে নিদ্রার জাল বুনতে থাকে। আমি তাদের কোনো বাধা দিলাম না। কতক্ষণ ঘুমালাম বলতে পারবো না। ঘুম ভাঙলো ওই বাদাম আছে বাদাম ডাকে। চোখে খুলে দেখি ট্রেন একটা স্টেশনে থেমেছে। পাশে বসা কিপটা মেয়েটাও নেই। ফোনের পাওয়ার বাটন চাপ দিয়ে দেখি দুপুর 1:34। বড় একটা হাইম তুলে ব্যাগ ঘাড়ে করে ট্রেন থেকে নেমে পড়লাম। খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে হবে। প্ল্যাটফর্মে মানুষজন আমার দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। মনে মনে ভাবছি, এখানকার মানুষ কি বুঝে ফেললো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? না, সেটার তো কোনো চান্স নাই। আমি আমার পা থেকে গলা অবধি ভালো করে চেক করলাম, সব তো ঠিকই আছে। তাহলে সবাই আমার দিকে তাকিয়ে হাসছে কেন? আমি গুটি গুটি পায়ে হেঁটে দোকান থেকে কিছু খাবার কিনলাম। খাবার নিয়ে একটা জায়গায় বসে পড়লাম। পাশে দেখছি একটা ছোট্ট বাচ্চা খুব জোরে জোরে কাঁদছে। ছোট্ট মেয়েটার মা তাকে চুপানোর চেষ্টা করছে। বাচ্চা কেঁদেই চলছে। মামুনি, ওই দেখ জোকার ভাইয়া। আমি আমার পিছনে আশেপাশে তাকালাম, কই কোথাও তো কোনো লোক নাই। তাহলে জোকার আসলো কোথা থেকে? অবাক করা বিষয়, বাচ্চাটা আমাকে দেখে হে 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 করে হাসছে, চোখে পানি, তাও হাসছে। একেই তো বাচ্চা বলে, কখন কি করে নিজেও জানে না। বাচ্চার মা আমাকে দেখে বলল, ধন্যবাদ ভাইয়া, আপনি এখানে না আসলে মেয়েটাকে চুপ করাতেই পারতাম না। আমি আবার কি করলাম আপু? বড় আপু তার ব্যাগ থেকে তার মেকআপ বক্স খুলে আয়নাটা আমার মুখের সামনে ধরলো। আয়নাতে আমার মুখ দেখে যেন আমি 7 আসমান থেকে পড়লাম। আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে ট্যাপের কাছে চলে আসি। মুখটা ভালো করে কষলে ধুয়ে ফেলি। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সব কিছু উঠে গেছে। তাই তো বলি, সবাই আমার দিকে অমন করে তাকিয়ে তাকিয়ে দেখছিল কেন? পুরা মুখে লাল লিপস্টিক, কালো কাজল, মাস্কারা, আইলাইনার দিয়ে আমাকে মেয়ে বানিয়ে দিয়েছে। এটা নিশ্চয়ই ওই টিস্যু কিপটা মাইয়ার কাজ। আমি দোকান থেকে একটা টাইগার নিলাম। বজ্জাত মেয়ে, মাকে সবার সামনে বেইজ্জতি করা। দেখো এবার আমি কি করি। প্রায় সব মেয়েরাই এই ট্যাগার ড্রিঙ্কের গন্ধ সহ্য করতে পারে না। আমি ওই মেয়েটাকে এটা দিয়েই শায়েস্তা করতে পারবো। ট্রেনে এসে আমার সিটে বসে পড়লাম। হারামি মাইয়া কানে হেডফোন লাগিয়ে গান শুনছে, আবার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। দাঁড়াও, তোমার হাসি বের করছি, একটু পর বুঝবা আমার সাথে পাঙ্গা নিলে কি হয়। ট্রেন ছেড়ে দিল। আবারও মনে পড়ে গেল আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। চোখ ঝাপসা হয়ে আসছে। ফোনটা বের করে দিশার ছবিগুলো মনোযোগ দিয়ে দেখছি। সব সেলফিতেই বাদরের মতো মুখ করে পোজ নিয়েছে, কিন্তু তাতে কি, বউটাকে দেখতে অনেক কিউট লাগছে। দিশার নাকফুলটা দারুণ লাগছে। বিয়ের আগে কখনো নাকফুল পরতো না, বিয়ের পর আম্মু চাচি জোর করে তাকে নাকফুল পরিয়েছে। গলায় একটা ছোট্ট তিলও আছে দেখছি। ওই আগে কখনো দেখিনি তো, দেখবো কি করে? আগে কখনো এত আবেগ দিয়া দিশাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি নাকি? চোখের কোণে কখন পানি জমেছে বুঝতেই পারিনি। খুব রাগ হচ্ছে আব্বুর উপর। আমি নিজের ইচ্ছায় দিশাকে ফেলেছি নাকি? মজা করতে গিয়েই তো। সেই দিনের মতো বেদ দিয়ে মারলেই তো হতো। কি দরকার ছিল বাড়ি থেকে বের করার? বাড়ির গরম দেখালে তো একদিন দেখবা তোমার মতো হাজারো বাড়ি থাকবে আমার। আমি ফোন খুলে আগের সিম খুলে জানালা দিয়ে ফেলে দিলাম। নতুন একটা আছে, এই নাম্বার আমি ছাড়া কেউ জানে না, কিন্তু সবার নাম্বারই সেভ করা আছে। পাশে তাকিয়ে দেখি কিপটা মেয়েটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মাথা ঝুঁকিয়ে বললাম, কি হয়েছে? ভাবছি পাবনা থেকে পালিয়ে এসেছেন নাকি। আজব তো, কি সব যাতা বলছেন?
যখন থেকে দেখছি হঠাৎ হঠাৎ করে কান্না শুরু করে দিচ্ছেন। এত বড় ছেলে সবার সামনে কাঁদতে শরম লাগে না? ও আপনি বুঝবেন না, আগে বড় হন তারপর বুঝবেন। হ্যালো মিস্টার কাদুরি, আমি যথেষ্ট বড়, ওকে? ওফ জান তো, ভাল লাগে না। মেয়েটাকে এমন কিছু একটা বলবো আশা করিনি, করবেই বা কী করে? এত সুন্দর একটা মেয়ে, তার সাথে কোনো লাইন মারার চেষ্টা করছি না, সে আমাকে পাত্তা দেবে নাকি? আমি তাকে পাত্তা দিচ্ছি না। ভেবেছিলাম তাকে একটা চরম শিক্ষা দিব, কিন্তু না, আমাকে বাদরের স্বভাব বাদ দিতে হবে, সব সময় সিরিয়াস মাইন্ডে থাকতে হবে। আমার ফাইজলামির জন্যই আজ আমাকে বাড়ি ছাড়তে হয়েছে। পাশে বসা মেয়েটার সাথে আর কোনো কথা বলিনি। ট্রেন কমলাপুর স্টেশনে এসে থেমে গেল। সবাই যার যার মতো ট্রেন থেকে নামছে। এখন আমার খুব নার্ভাস ফিল হচ্ছে। ব্যাগ ঘাড়ি নিয়ে মেয়েটাকে পাশ কাটিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। কোথায় যাব এখন, কার কাছে যাব, কি করব? ভালোভাবে তো কিছুই চিনি না, তার উপর অচেনা শহর। রাত 9টা। আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি। এখন তো কোথাও যাওয়া যাবে না, আগে আমাকে থাকার জন্য হোটেল খুঁজতে হবে। তার আগে কিছু খাওয়া দরকার। ওই তো একটা রেস্টুরেন্ট, নাম খাই খাই চাইনিজ রেস্টুরেন্ট। বাহ, নাম তো মজাদার। যাই ওখানেই। আমি চলে এলাম খাই খাই রেস্টুরেন্টে। পেট পুড়ে খেয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে আনমনে হাঁটছি, বারবার বাড়ির কথা মনে পড়ছে। পরিবার ছাড়া মানুষ কতটা ছন্ন ছাড়া, সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটা সময় খেয়াল করলাম আমি কিছুটা ফাঁকা নির্জন রাস্তায় চলে এসেছি। এখানে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। সামনে কিসের একটা আলো দেখতে পাচ্ছি। ভাবলাম ওইখানে হয়তো লোকালয় হবে, তাই হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই আমি থমকে দাঁড়ালাম। কতগুলো ছেলে একটা কোট প্যান্ট পরা লোকের কাছ থেকে কি কাড়াকাড়ি করছে। বুঝতে পারলাম এরা গুন্ডা। আমি রাস্তার পাশে ছোট্ট ঝোপের আড়ালে গিয়ে ব্যাগ থেকে ব্লুটুথ বক্স বের করে সেটা ফোনের সাথে কানেক্ট করলাম। অনেক খুঁজে পুলিশের গাড়ির আওয়াজের টোন বের করে প্লে করে দিলাম। গুন্ডাগুলো পুলিশ আসছে ভেবে দৌড়ে পালালো। আমি ঝোপ থেকে বেরিয়ে সেই লোকটির কাছে যাই। আঙ্কেল, ওরা আপনার কোনো ক্ষতি করেনি তো? এখনও টনটা জোরে জোরে বাজছে। লোকটা আমার দিকে ভালো করে তাকালো। কি দেখলো কিছুই বুঝতে পারলাম না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম তারা আপনাকে ছিনতাই করছে, তাই আপনাকে বাঁচানোর জন্য আর কি। বাহ, তোমার তো বেশ বুদ্ধি। তুমি না থাকলে হয় তারা আমাকে মেরেই ফেলতো। এটা তো আমার করারই ছিল আঙ্কেল। তোমার বাড়ি কোথায় বাবা? আর এইদিকে কোথায় যাচ্ছ? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো, চুপ করে আসো কেন? আসলে আঙ্কেল আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন বাবা? আমি আঙ্কেলটাকে সব খুলে বললাম। এখন কোথায় যাবা? তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাড়িতে আমি, আমার মেয়ে, বরং কাজের লোক ছাড়া আর কেউ থাকে না। তোমার জন্য আজ আমি নতুন প্রাণ ফিরে পেয়েছি। এই ঋণ তো আমাকে শোধ করতে হবে। কিন্তু আঙ্কেল। আরে কোনো কিন্তু নয়, চলো গাড়িতে উঠো। আমি কিছু না বলে চুপচাপ তার গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা বাড়ির কাছে থামলো। আমি আঙ্কেলের সাথে তার বাড়িতে ঢুকলাম। আপু, একটা মেয়ে দৌড়ে এসে আঙ্কেলকে জড়িয়ে ধরলো। আমি বুঝে গেলাম এটাই আঙ্কেলের মেয়ে। কিন্তু এ কি দেখছি আমি? চোখে ভুল দেখছি না তো? এই মেয়েটাই তো। সেই টিস্যু কিপটে যে ট্রেনে আমার পাশে ছিটে বসেছিল। আমি তো তাকে দেখে মাথা নিচে করে দাঁড়িয়ে আছি, জানি না এখন কি না বলে। হালকা চোখ তুলে তার দিকে তাকালাম। আমার গলার পানি শুকিয়ে আসছে। মেয়েটা এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো হয় না এখনই আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মামুনি, তোমাকে পরিচয় করিয়ে দেই, এই হলো আবির। আমি কিছু বললাম না, শুধু হালকা করে বামে মাথা নাড়ালাম। যা, আবিরকে তোর পাশের রুমে নিয়ে যা। জি আপু, আসেন আমার সাথে। এই হ্যালো শীতকাদুনি, এটা আপনার রুম। সে আপনার নাম 2025 সালে। আমার কোনো মাথা ব্যথা নেই। মোদ্দাকার কথা, এটা আমার বাসা। আমি যেভাবে বলবো সেইভাবে চলবে। ও সরি, চলবে তুই করে বলছি, কারণ তুই আমার অনেক ছোট্ট। যা, এখন ফ্রেশ হয়ে নে। একদমই কথাগুলো বলে দিয়া চলে গেল। উপস, এটা মেয়ে না ধানি লঙ্কা। এমনভাবে কথা বলছে যেন হিটলারের মেয়ে। আমার এমন অবস্থা না হলে
দেখাতাম আমি কি জিনিস। সাপ দেখছ? সাপুরিয়া তো দেখনি। তোমার অমন 20 দাঁত ভাঙতে আমার 2 মিনিটও লাগবে না। কিন্তু আমি তেমন কিছু করব না। পিওর একটা ভালো ছেলে হব। কোনো ধরনের শয়তানি বাদরামি করব না। রুমটা দারুণ, ঠিক আমার রুমের মতো। পরিচিত না। নিজের রুমের কথা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। না জানি দিশা এখন কেমন আছে, বাড়ির সবাই কি করছে, আম্মু ঠিক মতো ওষুধ খাচ্ছে কিনা। ব্যাগ গার্ড থেকে নামিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। অনেক ঘুম পাচ্ছে, কাল সারা রাত জেগে পার করছি। আবার এখন বাজছে 11:40। এখন ঘুমাতে হবে। রুমের দরজা লক করতে যাব, তখনই দিয়া দরজার সামনে এসে, বাবা তোকে খেতে ডাকছে। আমার ক্ষুধা নেই। ট্রেন থেকে নেমেই খাই রেস্টুরেন্টে অনেক কিছু খেয়েছি। ঘুমে চোখের পাতা লেগে আসছে। সে চলে গেল। আমি দরজা লাগিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়লাম। বিছানার এক পাশে ব্যাগ এখনো আছে। থাক, কাল সকালে আবার কিছু গুছিয়ে নেব। সকালে মৃদু সূর্যের মিষ্টি আলোয় ঘুম ভাঙল। এই সময়টা কিছুদিন ধরে খুব ঠান্ডা লাগছে। শীতকাল যেন যেতেও যাচ্ছে না। 1 বছর পর আসবে, তাই হয়তো সবাইকে জানান দিয়ে যাচ্ছে, ইস কি শীত চলে গেল। বউটা তার থেকে দূরে সরিয়ে দিল। বিছানা থেকে উঠে 2 হাত 2 দিকে করে শরীরে মুজুর দিলাম। রুমের ভিতরটা ভালোভাবেই দেখছি। মনে হয় এর আগেও কেউ এই রুমে থেকেছে। আরে একটা বেলকনিও আছে দেখছি। ধীর পায়ে আমি বেলকনিতে চলে এলাম। সূর্যটাকে লালচে দেখাচ্ছে, তার মানে এটা পূর্ব দিক। ভালো হয়েছে, প্রতিদিন খুব ভোরে উঠে সূর্য ওঠা দেখতে পারবো। খুব সকাল হওয়ার এখনো তেমন ভাবে শহরে ব্যস্ততা শুরু হয়নি। রাস্তার পাশে কিছু বড় লোক আর মহিলা জগিং করছে। কেউ আবার কানে হেডফোনও দিয়ে আছে। শুধু যে বেশি বয়সের মানুষ জগিং করছে তা না, অনেক ইয়াং ছেলে ও মেয়েও তাদের ফিটনেস ভালো রাখতে রাস্তার এদিক ওদিক দৌড়াচ্ছে। বয়স্করা তাদের সাথে তাল মেলাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভাবছি এদের মতো সকাল সকাল দৌড়ালে মন্দ হয় না। আমাকেও তো তৈরি হতে হবে। বেলকনি থেকে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমটা গুছাতে হবে তো। এখন থেকে নিজের কাজ নিজেকে করতে হবে, কারো উপর নির্ভরশীল হলে চলবে না। আমাকে অনেকটা পথ একা চলতে হবে, কোনো ব্যাক সাপোর্ট ছাড়াই। আসলে আমরা জীবনকে যতটা সহজভাবে দেখি, জীবন আমাদের ততটাই কঠিন করে দেখে। রুম নিজের মন মতো গুছিয়ে গোসল করে নিলাম। শরীরে অনেক জীবাণু ছিল। ঠান্ডা দিনে ঠান্ডা পানিতে গোসল করতে বেশ কষ্ট হলো, তাও আবার সকালবেলা। এখন বেশ ফুরফুরে লাগছে। ফোনটা নিয়ে ফেসবুকে লগ ইন করলাম। আমার ফোনে দিশা যত ছবি ছিল সেগুলো অনলি মি করে রাখলাম। এখন নিজের প্রতি খুব রাগ হচ্ছে। মন চাইছে নিজের হাত দিয়ে আমার মাথার বড় বড় চুলগুলো একটা একটা করে ছিঁড়ে। এতদিন হলো আমাদের বিয়ে হওয়ার, তাও নিজের বউয়ের আইডির নাম জানি না। অবশ্যই একদিন বলেছিল তা আমাকে দিতে, কিন্তু সে মুখ বেঁকা করে বলেছিল, তোর মতো শয়তানকে আমার আইডি দিলে রিয়েল লাইফের মতো ভার্চুয়াল জগৎ আমার জাহান্নাম বানিয়ে দিবি। তার কথা শুনে তখন হি হি করে বুকার মতো হেসেছিলাম। তবে এখন খুব খারাপ লাগছে। ঠিকই তো, আমি তো ওর লাইফটা জাহান্নাম বানিয়ে দিয়েছি। আমার আইডির নামটা আমার গল্পে তুমি থেকে জীবন লড়াই রাখলাম। এখন তো আমাকে জীবনের সাথে লড়াই করতে হবে। দিশার নাম লিখে সার্চ দিলাম। আমার চোখ কপালে, বাংলাদেশে দিশা নামে এত মেয়ে আছে জানা ছিল না। আরে দূর, সে তো ফেক আইডিও চালাতে পারে। নিজেই নিজেকে বোকা বলে মাথায় বাড়ি দিলাম। ফোনের ডাটা অফ করে ফোন বিছানায় রাখতে যাব, তখনই দরজার নক করলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দিশার আগে লাল হয়ে বলল, আমাকে কি চাকর মনে হয়? ছি ছি ছি, এসব কেন মনে হবে? আপনাকে তো হারকিপটা মনে হয়। দিয়া আমার একটু কাছে এসে বলল, কি বললি? সরি, মুখ ফসকে বলে ফেলছি। অনেক দিনের স্বভাব তো, একদিনে কি আর বদলাতে পারি? মানে? ও কিছু না, নিজের মুখে লাগাম দিতে হবে। আমাকে ভালো ভদ্র ছেলে হতে হবে। এখানে দাঁড়িয়ে না থেকে খেতে আয়। আর হ্যাঁ, এরপর যেন তোকে খাওয়ার জন্য ডাকতে আমাকে না আসতে হয়। চলুন।
ডাইনিংয়ে বসে খাচ্ছি। আমি তো হয়ে দিশার খাওয়া দেখছি। আমি এখনো 2টা লুচি শেষ করতে পারলাম না, আর সে 4টা অলরেডি খেয়ে ফেলছে। আবির, খাচ্ছ না কেন? খাওয়া দেখছি। আমার মেয়ে এইভাবেই খায়। তা ঠিক আছে, কিন্তু এভাবে খেলে তো 2 দিনে মোটা হয়ে যাওয়ার কথা। আর ওকে দেখে তো মনে হচ্ছে ফু দিলে শূন্য উড়ে যাবে। দিয়া আমার দিকে আগুন চোখে তাকালো। মনে হচ্ছে আমি কোনো ঘোর অন্যায় করে ফেলছি। আমি কি কিছু ভুল বললাম? যা ঠিক তাই তো বললাম। যদি সে এইভাবে খায় তাহলে এত চিকন হওয়ার কথা না। ওরে আমার খাওয়ার দিকে নজর দিতে বারণ করো, তা না হলে কটা চামচ দিয়ে চোখ উঠায় নিব। আচ্ছা মামনি, তুমি খাও, কে তোমাকে কিছু বলবে না। এখানে আসার প্রায় 5 মাস হয়ে গেল। বেশ ভালো চলছে আমার দিনকাল। প্রথম প্রথম এখানে থাকতে খারাপ লাগলেও এখন আর তেমন খারাপ লাগে না। আঙ্কেল এখানকার একটা ভালো স্কুলে আমার ভর্তি করে দিয়েছে। আমার ফোকাস শুধু এখন পড়ালেখায়। সবসময় বই নিয়ে পড়ে থাকি। স্কুলে এখন আমি ভালো ছাত্রের কাতারে। দিয়ার সাথে এখন আমার অনেক ভালো সম্পর্ক। আমি তাকে আপু বলে ডাকি। তবে হ্যাঁ, এখনও মাঝে মাঝে তার আমার মিষ্টি ঝগড়া হয়। বাড়ির কথা প্রতি রাতেই মনে পড়ে। খুব ইচ্ছে করে আম্মু আব্বু চাচা চাচিকে দেখতে, আর দিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যেতে খুব মন চায়। দীর্ঘ 5 বছর পর আজ দেশের মাটিতে পা রাখলাম। নিজের জন্মভূমিতে পা রাখতেই চোখে অল্প নোনা জল জমলো। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কিরে, এতদিনে আমাদের কথা বলতে হলো? আরে আমার মিষ্টি আপু যে, এ কি, তুমি এত মোটা হলে কি করে? আমি কি তোর মতো নিজের ফিটনেস বজায় রাখি নাকি? এখন ফিটনেস বজায় রাখবে কেন? যার জন্য সবসময় নিজেকে গুছিয়ে রাখতি তাকে তো পেয়ে গেছো। খারাপ বলিসনি। তুমি একা কেন? দুলাভাই আঙ্কেলরা কোথায়? নাকি কোম্পানির কি জরুরি কাজ আছে তাই রাজশাহী গেছে। রাজশাহী নামটা শুনেই বুকের বাপাসটা কেঁপে উঠল। কত বছর দেখিনি তাদের। নিজের কষ্টগুলো লুকিয়ে দেখে ছুটে চলছি তারুণ্যের পিছনে। তবে আর না, এখন আমি পূর্ণ। এখন শুধু না পাওয়া জিনিসগুলো নিজের কাছে ফিরিয়ে নিতে। কিরে ভাই, কি ভাবছিস? কিছু না। কি ভেবেছিস? আমি কিছুই বুঝি না। তুই কি আমাকে বোকা ভেবেছিস? এইসব বাদ দিয়ে বাসায় চলো। কতদিন তোমার হাতে রান্না খাইনি। চল। তাহলে দেরি কেন, চলো। আমি আর আপু চলে এলাম বাসায়। আসার সময় গাড়িতে বসে ঢাকা শহরটাকে দেখছিলাম। সব কিছু পাল্টে গেছে, ঠিক যেমন আমি পাল্টে গেছি। আমি তো সেই কবেই তোর জন্য তোর সব পছন্দের খাবার রান্না করে রেখেছি। কতদিন পর আপুর হাতে খাচ্ছে। আপু, তোমার রান্নার কোনো জবাব হয় না। থাক, আর পাম দিস না, নইলে ফেটে যাব। এই তোমাদের এক স্বভাব ভালো, কিছু বললেই হজম করতে পারো না। তা ভাই, তুই বিদেশে এত বড় সুযোগ পেলে নিজেকে তুলে ধরার, সেটা না করে দেশে ফিরলি কেন? আমি এই দেশের সন্তান। যা করব এই দেশের জন্যই করব। অন্য দেশের হয়ে কাজ করে নিজের দেশকে অসম্মান করতে চাই না। আমার তো মনে হয় অন্য কোনো কারণ আছে। অন্য কিছুই না গো আপু। বুঝি, সব বুঝি। ও হ্যাঁ, ভার্সিটিতে জয়েন করছিস কখন? আমার ভাই তো এখন ডাবের প্রিন্সিপাল। অফিসিয়ালি ভাবে পরশু জয়েন করব, আর কালকে একটু ঘুরতে যাব ভাবছি। দেখিস কারো প্রেমে পড়িস না যেন। তোকে দেখে কেউ বুঝতেই পারবে না তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। আরে কি যে বলো না। তো কি বলবো? তোর যা গেটআপ, সব মেয়েরাই তো তোর প্রেমে হাবিডুবু খাবে। আরে দূর, চলো তো। দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। আমার ইচ্ছে এইখানে পড়াশোনা করব, কিন্তু তা আর হলো কই। যাওয়ার পর ভিতরের আবহাওয়া পরখ করে দেখিনি।